নভেম্বর 22। আজ দেশে ফিরছি। আদৌ যে ফিরতে পারছি সেটা যে কত বড় সৌভাগ্যের কথা সেটা সম্পূর্ণ ঘটনা বললে পরিষ্কার হবে। গত দুদিন উত্তেজনা, দুশ্চিন্তা ও অসুস্থতার জন্য ডায়েরি লেখার কোনো প্রশ্নই ওঠেনি। সেদিন রন্ডি ডেকে পাঠালে পর অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও আমি নিজে গেলাম। রন্ডির দৃষ্টি প্রখর, তাই সে বুঝে ফেলল যে আমার অস্বস্তি হচ্ছে। কারণ জিজ্ঞেস করাতে মিথ্যে কথার আশ্রয় নিতে হলো। বললাম, আমার ওষুধে পুরো কাজ দেয়নি, তাই শরীরটা একটু দুর্বল লাগছে। আমার দেখার ভুল হতে পারে, কিন্তু মনে হলো যেন রন্ডির চোখ চকচক করে উঠল। তারপরে সে বলল, আমার একটা ইটালিয়ান ওষুধ খেয়ে দেখবে? যাতে রন্ডি কিছু সন্দেহ না করে তাই বললাম, তা দেখতে পারি। আমি তো জানি যে ওষুধ যদি বড়ি হয় তাহলে সেটা জল দিয়ে খেতে হবে, আর জলে রন্ডি নির্ঘাত বিষ মিশিয়ে দেবে। কিন্তু যতদিন মিরাকিউরাল খাচ্ছি ততদিন বিষ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এও জানি যে এনরিকো থাকার দরুন রন্ডি আমাকে সরাসরি খুন করতে পারবে না, অল্প অল্প করে বিষ খাইয়েই মারবে। সে তাই করুক, এবং সেই সঙ্গে তার ফন্দি কাজ দিচ্ছে এটা বোঝানোর জন্য আমাকেও অসুস্থতার ভান করে যেতে হবে। অসুস্থতার অজুহাতে আজ টাইম মেশিনের ব্যাপারটা স্থগিত রাখা হলো। রন্ডি ওষুধ এনে দিল, বড়ি বটে। রন্ডিরই আনা জল দিয়ে সে বড়ি খেয়ে ৮ ঘন্টার মধ্যেই আমি মিরাকিউরাল খেয়ে নিলাম। কিন্তু এভাবে আর কতদিন চলবে? এদিকে জলজ্যান্ত প্রমাণ যখন পেয়েছি যে রন্ডি ক্লাইবারের আততায়ী, তখন তার একটা শাস্তির ব্যবস্থা না করে দেশেই বা ফিরি কি করে? কিন্তু অনেক ভেবেও কোনো রাস্তা খুঁজে পেলাম না। লাঞ্চের সময় রন্ডি জিজ্ঞেস করলো কেমন আছি। আমি বললাম, এই খানিকটা জোর পাচ্ছি বলে মনে হচ্ছে, কিন্তু আমি অল্প করে খাবো। এনরিকোর সঙ্গে দৃষ্টি বিনিময় হলো। সে আমার পাশেই বসেছিল। অত্যন্ত কৌশলের সঙ্গে সে খাবার এক ফাঁকে আমার ডান হাতে একটা ভাঁজ করা ছোট্ট কাগজ গুঁজে দিল। খেয়ে দিয়ে ঘরে এসে কাগজ খুলে দেখি তাতে লেখা, আজ দুপুরে তোমার সঙ্গে দেখা করব। 2:30 নাগাদ তার কথা মতো এনরিকো এসে হাজির। সে বলল, তখন হঠাৎ প্রফেসর এসে পড়ায় তোমার কাছে জানতে পারিনি। তোমার কোলন সফরের ফলাফল? আমি বললাম, তুমি যে এলে, যদি তোমার প্রফেসর টের পান। এনরিকো বলল, ও প্রফেসরের অনেক দিনের অভ্যাস দুপুরে লাঞ্চের পর 1 ঘন্টা ঘুমানো। ইটালির সিয়েস্তার ব্যাপারটা জানো তো, এখানকার লোকেরা দুপুরে একটু না ঘুমিয়ে পারে না। আমি এনরিকোকে আমার সফরের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে বললাম, প্রফেসর রন্ডি যে ক্লাইবারের আততায়ী সে বিষয়ে আমার কোনো সন্দেহই নেই। তিনি ছদ্মবেশ নিলেও তার গলার স্বরে আমি তাকে চিনে ফেলেছি। কিন্তু কথা হচ্ছে তাকে কিভাবে দোষী সাব্যস্ত করা যায়, প্রমাণ কোথায়? এনরিকো বলল, প্রফেসর গত মাসে রোমে যাচ্ছে বলে জাননি, সে খবর আমি আমার এক রোমের বন্ধুর কাছে পেয়েছি। সুতরাং অনুমান করা যায় যে তিনি কোলন গিয়েছিলেন, কিন্তু আমার মনে হয় না যে এটাকে চূড়ান্ত প্রমাণ বলে ধরা যায়। আমি মাথা নাড়লাম। আর রোম না গেলেই যে কোলন যেতে হবে এমন কোনো প্রমাণ নেই। এবার এনরিকোকে একটা কথা না বলে পারলাম না। আমার এক অলৌকিক শক্তিসম্পন্ন বন্ধু আমায় বলেছেন যে 21-এ রাত 9টায় আমার একটা বিপদ আসবে। সে বিপদ থেকে রক্ষা পাবো কি না সেটা বলতে পারেনি সে। আমার জানতে ইচ্ছা করছে বিপদটা কিভাবে আসবে।
এ ব্যাপারে কি তুমি টাইম মেশিনের সাহায্য নিতে চাইছো কি? হ্যাঁ। এনরিকো ঘড়ি দেখে বলল, তাহলে এক্ষুনি চলো, এখনো 35 মিনিট সময় আছে, আর দেরি করা চলে না। আমরা দুজনে মেশিনের ঘরে গিয়ে হাজির হলাম। এনরিকো বলল, 10 মিনিটের বেশি কিন্তু সময় দিতে পারবো না তোমাকে। আমি বললাম, তাতেই হবে। প্লাস্টিকের খাঁচার মধ্যে দাঁড়ালাম। এবার আমি নিজেই বোতাম টিপলাম। 10 সেকেন্ড পরে দেখলাম যে আমি মিলানের বিখ্যাত ক্যাথিড্রালের পাশে দাঁড়িয়ে আছি। তারপর আমার ইচ্ছার জোরে রন্ডির প্রাসাদে আমার শোবার ঘরে পৌঁছে এক অদ্ভুত দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলাম। আমি দেখলাম অর্থাৎ ত্রিলোকেশ্বর শঙ্কু অবসন্ন দেহে আমার ঘরে খাটের উপর শুয়ে আছি। দেখেই বুঝতে পারলাম আমি বেশ গুরুতরভাবে অসুস্থ। ঘরময় আমার জিনিসপত্র ছড়ানো, সেখানে কেউ যেন তাণ্ডব নৃত্য করেছে, যদিও কেন সেটা বুঝতে পারলাম না। আমার চেহারা দেখে মায়া হলেও কিছু করার উপায় নেই। এপাশ ওপাশ ঘুরে ছটফট করছি। একবার উঠে বসেই তৎক্ষণাৎ শুয়ে পড়লাম। তারপর মাথা চাপড়ালাম। গভীর আক্ষেপে যেন আমার বুক ফেটে যাচ্ছে। হঠাৎ ঘরের দরজায় একটা টোকা পড়ল। খাটে শোয়া মানুষটা দরজার দিকে চাইল, আর পরক্ষণেই ঘরে প্রবেশ করল রন্ডি। তার চোখের নির্মম চাহনি দেখে আমার রক্ত জল হয়ে গেল। আজ ডিনারে তোমার খাবার জলে একটু বেশি করে বিষ মিশিয়ে দিয়েছিলাম, বলল রন্ডি, যাতে এবার আর মাথা তুলতে না পারো। বুঝতেই পারছো, তুমি বেঁচে থেকে আরেকটা টাইম মেশিন তৈরি করে আমার ব্যবসায় ব্যাগরা দাও, সেটা আমি একেবারেই চাই না। আমি চাই মিলানেই তোমার ইহলীলার সাঙ্গ হোক। কোনো ভাইরাস ইনফেকশনে এখন লোক মরছে, কারণ তার সঠিক ওষুধ ডাক্তারে এখনো জানে না। তুমিও তাতেই মরবে 24 ঘন্টার মধ্যে। দৃশ্য শেষ হয়ে দ্রুত অন্ধকার পর্দা নেমে এলো। আমি আবার মেশিনের ঘরে। সরি প্রফেসর, বলল এনরিকো, 10 মিনিট হয়ে গেছে, এবার পালাতে হবে। বিপদ থেকে রক্ষা পাবো কি না সেটা জানতে না পারলেও বিদ্যুৎ ঝলকের মতো একটা চিন্তা আমার মাথায় এসেছে এইমাত্র। সেটা এতই চাঞ্চল্যকর যে আমার হাত কাঁপতে শুরু করে দিয়েছে। কি হলো প্রফেসর শঙ্কু? জিজ্ঞেস করলো এনরিকো। আমি কোনো রকমে নিজেকে সংযত করে বললাম, একটা বুদ্ধি আমার মাথায় এসেছে। দুটো কাজ করা দরকার। একটা হলো আমার বন্ধু ক্রোলকে মিউনিখে একটা ফোন করা, আর দ্বিতীয় কাজটা তোমাকেই করতে হবে। এতে একটু সাহসের প্রয়োজন হবে, যেটা তোমার আছে বলে আমি বিশ্বাস করি। কি কাজ? আমি রন্ডির স্টাডিতে দেখেছি তার পাইপের বিরাট সংগ্রহ। কম করে 20-22 খানা পাইপ বাইরেই রাখা আছে। তার থেকে একটা নিয়ে পুলিশে দিতে হবে আঙুলের ছাপের জন্য। পারবে? অতি সহজ কাজ, বলল এনরিকো। পুলিশে আমার চেনা লোক আছে। এ বাড়িতে পুলিশের পাহারার বন্দোবস্ত সব আমাকেই করতে হয়েছিল। ব্যাস, তাহলে আর চিন্তা নেই। আমরা দুজনে যে যার ঘরে চলে গেলাম। এনরিকো প্রতিশ্রুতি দিল যে বিকেলের মধ্যে রন্ডির পাইপ তার হাতে চলে আসবে এবং সে তৎক্ষণাৎ চলে যাবে পুলিশ স্টেশনে। আমি ঘরে এসে ক্রোলকে ফোন করে যা বলার তা বলে দিলাম। তার সাহায্য বিশেষভাবে দরকার, তা না হলে আমার উদ্দেশ্য সিদ্ধি হবে না। বলা বাহুল্য, ক্রোলও কথা দিল যে তার দিক থেকে কোনো ত্রুটি হবে না। এইসব ঘটনা ঘটেছে গত পরশু, অর্থাৎ 20 তারিখে। গতকাল 21 সকালে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি।
তবে একটা ব্যাপারের উল্লেখ করতেই হয়, রন্টি আমার শারীরিক অবস্থা সম্পর্কে ক্রমাগত প্রশ্ন করে চলেছে। আমি অনুমান করছি যে সে আমাকে বিষ খাইয়েই চলেছে, কিন্তু আমিও সমানে আমার ওষুধ খেয়ে বিষের প্রতিক্রিয়াকে নাকচ করে দিয়ে শরীরটাকে দিব্যি মজবুত রেখে দুর্বলতার অভিনয় করে চলেছি। এর ফলে রন্ডির মনে কোনো সন্দেহের উদ্রেক হচ্ছে কিনা সে চিন্তা আমার মনে এসেছিল, কিন্তু রন্ডিও চালাক বলে সেটা সে আমায় বুঝতে দেয়নি। গতকাল লাঞ্চের পর জানতে পারলাম তার শয়তানির দৌড় কতখানি। খাওয়া সেরে ঘরে এসে মীরা কিউরাল খেতে গিয়ে দেখি বোতলটা যেখানে থাকার কথা, অর্থাৎ আমার হাত ব্যাগে, সেখানে নেই। আমি চোখে অন্ধকার দেখলাম। বিষের প্রভাবকে ঠেকিয়ে রাখতে না পারলে আমার চরম বিপদ। পাগলের মতো সারা ঘরময় ওষুধ খুঁজে বেড়াচ্ছি, যদিও জানি যে ওটা ব্যাগ ছাড়া আর কোথাও থাকতে পারে না। শেষটায় অসহায় বোধে এনরিকোর ঘরে ফোন করলাম, কিন্তু সেও ঘরে নেই। বেশ বুঝতে পারছি এবার শরীর সত্যি করেই অবসন্ন হয়ে আসছে। হয়তো বিষের মাত্রা আজ থেকে বাড়িয়ে দিয়েছে রন্ডি, যাতে অল্প দিনের মধ্যে সে ল্যাঠা চুকিয়ে ফেলতে পারে। অবশেষে শয্যা নিতে বাধ্য হলাম। সমস্ত গায়ে ব্যথা করছে, হাত পা অবশ, মাথা ঝিমঝিম। এই অবস্থায় কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। যখন ঘুম ভাঙল তখন সন্ধ্যা হয়ে গেছে। আবার এনরিকোকে ফোন করলাম, সে এখনো ঘরে ফেরেনি। সোজা হয়ে দাঁড়াতে পারছি না, পা টলছে, তাই আবার বিছানায় শুয়ে পড়লাম। দৃষ্টি যেন একটু ঘোলাটে। মৃত্যু কি এর মধ্যেই ঘনিয়ে এলো? টেবিলের উপর ট্রাভেলিং ক্লকটার দিকে চাইলাম। 9টা। তার মানে তো এখন... হ্যাঁ, ঠিকই দেখেছিলাম টাইম মেশিনে। দরজায় টোকা মেরে ঘরে ঢুকে রন্ডি তার শাসানি শুরু করলো। এসব কথা আমি কালই শুনেছি, আজ আরেকবার শুনতে হলো। কোনো কোনো ভাইরাস ইনফেকশনে এখন লোক মরছে, কারণ তার সঠিক ওষুধ ডাক্তারে এখনো জানে না। তুমিও তাতেই মরবে। 24 ঘন্টার মধ্যে সব শেষ হয়ে যাবে বলে আমার বিশ্বাস। তারপর লুইজি রন্ডি টাইম মেশিনের একচ্ছত্র সম্রাট। টাকার আমার অভাব নেই, কিন্তু টাকার নেশা বড়। খট খট খট। রন্ডি চমকে উঠল। সে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। খট খট খট। রন্ডি নড়ছে না তার জায়গা থেকে। তার মুখ ফ্যাকাশে, দৃষ্টি বিস্ফারিত। আমি সমস্ত শক্তি প্রয়োগ করে বিছানা থেকে উঠে টলতে টলতে গিয়ে রন্ডিকে এক ধাক্কায় সরিয়ে দরজাটা খুলে নিস্তেজভাবে মেঝেতে লুটিয়ে পড়লাম। ঘরে ঢুকে এলো সশস্ত্র পুলিশ। ক্রোল এবং এনরিকো সত্যি আমার বন্ধুর কাজ করেছে। সেদিন টাইম মেশিনের সাহায্যে যখন ক্লাইবারের ঘরে যাই তখন দেখেছিলাম ক্লাইবারের লাইটার দিয়ে রন্ডি নিজে সিগারেট ধরাচ্ছে। হয়তো সে ভেবেছিল যে লাইটারটা সঙ্গে করে নিয়ে যাবে, কিন্তু তাড়াহুড়োতে সেটা আর মনে পড়েনি। আমি নিজের চোখে ব্যাপারটা দেখেও খেয়াল করিনি। খেয়াল হওয়া মাত্র ক্রোলকে সেটা জানিয়ে দিয়ে বলি যে লাইটারে খুনির আঙুলের ছাপ পাওয়া যাবে এবং সেই ছাপ রন্ডির পাইপের ছাপের সঙ্গে মিলে যাবে। শেষ পর্যন্ত তাই হলো। আর আমার মীরা কিউরাল পাওয়া গেল রন্ডির ঘরে, এবং সেটা খেয়ে শরীর সম্পূর্ণ সারিয়ে নিতে লাগলো মাত্র 4 ঘন্টা। শেষ হলো একটা অনবদ্য শঙ্কুর একটা অ্যাডভেঞ্চার, প্রফেসর রন্ডির টাইম মেশিন। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। অনেক লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ঈশ্বরের করুণায় সকলে ভালো থাকবেন। নমস্কার।